মর্নিং বন্ধুরা, আমি পারমিতা এসে গেছি এডুকেশন অনলাইন নিয়ে। আর স্বাভাবিকভাবেই প্রত্যেকটা দিন তোমরা এই সময়টায় অপেক্ষায় থাকো যে আজকে কোন বিষয় নিয়ে আমরা পড়াশোনা করব। কারণ এখন যা পরিস্থিতি, স্বাভাবিকভাবেই স্কুল কলেজ বন্ধ, বাড়িতে বসেই পড়াশোনা করতে হচ্ছে এবং বাড়িতে বসে পড়াশোনা করার ক্ষেত্রে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হন। সেই সমস্যা থেকে কিছুটা মুক্তি দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। স্বাভাবিকভাবেই আজকে নিশ্চয়ই তোমরা ভাবছো যে আজকের আমাদের এই অনুষ্ঠানে কোন সাবজেক্টটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো বেশি দেরি করব না, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা। আর আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন টিচার, তার সঙ্গে পরিচয় করে দিই, কারণ এই আগামী 1 ঘন্টা তিনি তোমাদেরকে এই পদার্থবিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। আর অবশ্যই প্রথমে আপনাকে স্বাগত জানাবো, দিগন্ত চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন। আমার নাম দিগন্ত চ্যাটার্জি, আমি দমদম ক্যান্টনমেন্টে থাকি। আমি একজন প্রাইভেট টিউটর। আমি আজকে আপনাদের যে ক্লাস 12-এর পদার্থবিদ্যার যে একটা চ্যাপ্টার আছে কারশফের সূত্র, সেই চ্যাপ্টারটার উপর আমি কিছু আলোচনা করব। আর এই বছর আমরা সবাই জানি লকডাউনে আমাদের সিলেবাসটা অনেকটাই রিডিউস করে দিয়েছে। তো তার জন্য তার উপরে আমাদের জেনারেলি আর 1 মাস পরে আমাদের এইচএস। তো তার উপর বেস করেই সবারই কারশফের সূত্রের উপরে একটু প্রবলেম দেখা যায় যে সার্কিট কী করে করব, ওখানে কোথায় কারশফের সূত্রে অ্যাপ্লাই করব, তার উপরেই আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে। সেই জন্য আমাদের এবং আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদেরকে বলবো তোমরাও খাতা পেন নিয়ে বসে পড়ো টিভির সামনে। আর অবশ্যই যদি কোনো প্রশ্ন থেকে থাকে স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করতে পারো আমাদের, সরাসরি স্যার কথা বলবেন তোমাদের সঙ্গে। আর তাই বেশি দেরি না করে চলো আজকে শুরু করি আমাদের এই ক্লাসরুম। স্যার, আচ্ছা, আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে কারশফের সূত্র। অ্যাকচুয়ালি এটাকে ইংলিশে বলা হয় কিরচফ ল। কিরচফস ল। তো এই কিরচফ লয় আমাদের প্রথম যে সূত্রটা হবে সেটা হচ্ছে 1 নম্বর সূত্র, হচ্ছে যেটাকে বলা হয় কারশফের প্রথম সূত্র। কারশফের প্রথম সূত্র বা বলা হয় কি, বা বলা হয় জাংশন রুল। জাংশন রুল বা এর আরও নাম আছে, এটাকে বলা হয় কেসিএল। কেসিএল মানে কিরচফস কারেন্ট ল। কারেন্ট ল। তো আমরা 3টে কারশফের প্রথম সূত্র বলতে বুঝবো জাংশন রুল বা কেসিএল বা কিরচফ কারেন্ট ল। তো এই সূত্রটা কি একটু দেখা যাক। সূত্রটা হচ্ছে, ধরো এরকম একটা 3টে তার আছে, 3টে তার। এবার কথাটা হচ্ছে, এখানে একটা কথা আছে জাংশন রুল। জাংশন কথাটার মানে কি? জাংশন কথাটার মানে হচ্ছে যেখানে একসাথে 3টে তার মিলিত হয়। যেখানে কটা? একসাথে 3টে তার। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে স্যার 2টো তার যেখানে মিলিত হবে সেখানে কি হবে? অ্যাকচুয়ালি যেখানে 2টো তার মিলিত হবে সেটাকে বলা হয় নোড পয়েন্ট। সেখানে কারশফের সূত্র প্রযোজ্য হয় না। একমাত্র কারশফের প্রথম সূত্র প্রযোজ্য করতে গেলে আমাদের লাগে কি 3টে তার, মানে যেটা জাংশন পয়েন্ট। এটা হলো আমাদের সেই জাংশন পয়েন্ট এ। তো প্রথম সূত্র যে বলা হচ্ছে, সেই জাংশন পয়েন্টের রেসপেক্টে যখন কোনো কারেন্ট ভেতরে ঢোকে, ধরো এই কারেন্ট হচ্ছে I1, এই কারেন্ট হচ্ছে I2, যে পরিমাণ কারেন্ট ভেতরে ঢুকবে সেই সঙ্গে যে পরিমাণ কারেন্ট বেরিয়ে যাবে সেটা হচ্ছে সমান। ধরো এটা I3, তাহলে কি হবে? দ্যাট ইজ I1 প্লাস I2 ইকুয়াল টু I3। তাহলে আমরা এটা বোঝা গেল। তাহলে জাংশন আমরা একমাত্র কেসিএল সূত্রটা কোথায় লাগাতে পারবো? একমাত্র জাংশন পয়েন্টে লাগাতে পারবো। তাহলে দেখা যাক আরেকটা, যদি আমি কোনো সার্কিট দিয়ে যদি এটা বোঝানো যেতে পারে। তাহলে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, কারশফের প্রথম সূত্র কোথায় লাগাতে হবে না? জাংশন পয়েন্ট। জাংশন পয়েন্ট বলতে যেখানে 3টে তার মিলিত হয়। তাহলে আমি একটা সার্কিট আঁকি, A B C D
ই এফ। তাহলে এখানে আমাদের খুঁজতে হবে কোথায় জাংশন পয়েন্ট আছে। আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একটা ছোটো ছোটো সব তার, কোন একটা কিন্তু কোনো লম্বা তার না। তাহলে ছোটো ছোটো তার বলতে দেখো তোমরা ভালো করে, এইখানে একটা জাংশন পয়েন্ট আছে বি পয়েন্টে আর ই পয়েন্টে। কেন? কারণ এখান থেকে এ থেকে একটা তার বেরিয়েছে, সি থেকে একটা তার বেরিয়েছে, ই থেকে একটা তার বেরিয়েছে, তার মানে বি পয়েন্টটা হলো একটা জাংশন। তাহলে এখানে আমাদের কারশফের কেসিএল সূত্রটা প্রয়োগ করতে পারি। আচ্ছা, আর একটা পয়েন্ট আছে আমাদের ই পয়েন্ট, এটাও কিন্তু একটা জাংশন পয়েন্ট, এখানেও কারশফের প্রথম সূত্র প্রয়োগ করা যেতে পারে। তাহলে তোমরা বলবে তাহলে এ পয়েন্টে কি হবে না, এ পয়েন্টে হবে না, সি পয়েন্টে হবে না, ডি পয়েন্টে হবে না, এফ পয়েন্টে হবে না। তাহলে এ পয়েন্টগুলোকে কি বলবো? হ্যাঁ, এ পয়েন্টগুলোকে বলা হবে নোড। কি বলা হবে? নোড। কেন? এখানে দেখো দুটো তার মিলিত হয়েছে, যেটা এফ থেকে এসছে সেটা এফ থেকে বি থেকে এসছে, এটাও তাই নোড। এখানে একটা, মানে এখানে টোটাল কটা নোড আছে আমাদের? তাহলে এ সি ডি এফ। তাহলে নোড পয়েন্ট কটা আছে? নোড আছে এ বি সি এ সি ই এ সি ই ডি, এই তিনটা আমাদের নোট পয়েন্ট আছে। আচ্ছা, এবার আমাদের হচ্ছে যেটা জানতে হবে কারশফের তাহলে প্রথম সূত্রটা কি সেটা একটু আমরা জেনে নিই। কারশফের প্রথম সূত্র বলা হয় কি না, যে কোনো জাংশন পয়েন্টের সাপেক্ষে, জাংশন বিন্দু সাপেক্ষে কি বলা হয় না, যে পরিমাণ কারেন্ট এন্ট্রি করছে, তার সঙ্গে যে পরিমাণ কারেন্ট লিভিং করছে, এই দুটো হলো সমান। তার মানে হচ্ছে আই এন্ট্রি দ্যাট ইজ ইকুয়াল টু আই লিভিং। এটাই হলো আমাদের কারশফের সূত্রের প্রথম সূত্রের গাণিতিক রূপ, আই এন্ট্রি ইকুয়াল টু আই লিভিং। তো আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি যে জাংশন পয়েন্টটা কি, যেখানে তিনটে তার মিলিত হয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলেই আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাই এই সূত্র অ্যাপ্লাই করার প্রসেসটা কি না আমরা সার্কিটে দেখা যাক। তাহলে আশা করি বোঝা গেছে ব্যাপারটা। আচ্ছা, সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা এখানে আমাদের পরীক্ষায় আসে, এইচএস এই কোশ্চেনটা খুব আসে, যে কারশফের প্রথম সূত্র কোন নীতি মান্যতা দেয়। আমাদের মনে রাখতে হবে কারশফের প্রথম সূত্র আধানের সংরক্ষণ সূত্রের মান্যতা দেয়। আধানের সংরক্ষণ সূত্র খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা এইচএসে আসতে পারে এবছর, যে আধানের সংরক্ষণ সূত্রের মান্যতা দেয়, মানে আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে। কারশফের প্রথম সূত্র কার সূত্র মেনে চলে না, আধানের সংরক্ষণ সূত্র। হয়তো তো তোমাদের মনে প্রশ্ন আসবে এটা কি করে হচ্ছে, দেখা যাক। আধানের সংরক্ষণ সূত্র মানে যে পরিমাণ একক সময় যে পরিমাণ আধান কোনো জাংশন পয়েন্টে ঢুকবে, একক সময় মানে দ্যাট ইজ ডি কিউ বাই ডিটি ইকুয়াল টু, ধরো ডি কিউ বাই ডিটি হচ্ছে আমাদের, এটা হচ্ছে এন্ট্রি, দ্যাট ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি, ধরো এটা লিভিং। এবার ডি কিউ বাই ডিটি মানে কি আমরা প্রত্যেকে জানি আই, তো সো আই এন্ট্রি ইকুয়াল টু কি হলো আই লিভিং। তো সো আমরা তাহলে কারশফের প্রথম সূত্র থেকে আমরা কি পাই না, আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে। তো এখান থেকে আমাদের এইচএসের দুটো প্রশ্ন আসতে পারে, যে কারশফের প্রথম সূত্রটি বিবৃত করো এবং এই সূত্র কোন নীতি মেনে চলে। তো আমরা তাহলে কি লিখবো, আধানের প্রথম সূত্র, কারশফের প্রথম সূত্র আমরা কি লিখবো না, কোনো জাংশন পয়েন্টের সাপেক্ষে যে পরিমাণ কারেন্ট ওই পয়েন্টের প্রবেশ করে, তার সঙ্গে যে পরিমাণ কারেন্ট ওই পয়েন্ট থেকে নির্গত হয়, এই দুটোর মান সমান। আর এই সূত্র কোন সূত্রের মান্যতা দেয় না, আমরা লিখবো আধানের সংরক্ষণ সূত্রের মান্যতা দেয়। তো এবার দেখা যাক আমরা কিছু সার্কিট করি, যে এই উপর কি আমাদের সার্কিট হতে পারে আমরা একটু দেখে নিই।
ধরো এরকম একটা সার্কিট দিয়েছে, ধরো এরকম একটা সার্কিট আছে, সার্কিট আছে, প্রত্যেকটা এখান থেকে বলে দিয়েছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আচ্ছা, এখান থেকে বলে দিয়েছে 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখান থেকে বলেছে প্রবেশ করছে 4 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখান থেকে বেরিয়ে যাচ্ছে আই। বলছে এই আই কারেন্টের মান কত, তোমাদের কী বার করতে হবে না, এই আইয়ের মানটা বার করতে হবে। আমরা এটা একটা ব্যাটারি, এটা ই। তো এই ধরনের কোশ্চেন যখন দেবে আমরা কিন্তু কারশফের প্রথম সূত্রটাই লাগানোর চেষ্টা করব। কি, আমাকে দেখতে হবে জাংশন পয়েন্ট আগে খুঁজতে হবে। আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি জাংশন পয়েন্টটা কোথায় আছে না, যেখানে 3টে তার একসাথে মিলিত হয়েছে। কোথায় হয়েছে দেখো সবাই, এখান থেকে ধরো 3 অ্যাম্পিয়ার কারেন্ট যে তারটার মধ্যে দিয়েছে এই একটা তার, 4 অ্যাম্পিয়ার কারেন্ট যের মধ্যে দিয়ে যাচ্ছে এই একটা তার, আর দেখো আর একটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট যে তারের মধ্যে দিয়ে বেরোচ্ছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের সেই জাংশন পয়েন্ট, মানে আমি নাম দিয়ে দিলাম ও। তাহলে এই পয়েন্টের রেসপেক্টেই আমাদের কি বার করতে হবে না, আয়ের মানটা বার করতে হবে। তাহলে আমাদের কারশফের প্রথম সূত্র কি না, এইভাবে লিখব, কেসিএল সূত্র প্রয়োগ করে পাই, সূত্র প্রয়োগ করে পাই। কেসিএল এর সূত্র কি না, কেসিএল এর সূত্র হচ্ছে যে পরিমাণ কারেন্ট ঢুকছে, কত ঢুকছে 3 অ্যাম্পিয়ার প্লাস কত ঢুকেছে 4 অ্যাম্পিয়ার, তাহলে 3 + 4, ভালো করে দেখো 3 ঢুকলো ওতে, 4 ঢুকলো ওতে, তাহলে গেল 3 + 4। আমি কি বলেছি, যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে তার সাথে সমান হচ্ছে যে পরিমাণ কারেন্ট বেরিয়ে যাবে। তাহলে কত পরিমাণ কারেন্ট বেরিয়ে যাচ্ছে আমাদের 2 অ্যাম্পিয়ার, মানে 2 এই যে বেরিয়ে গেল, আর আই বেরিয়ে গেল, তাহলে 2 + আই। তাহলে এখান থেকে আমরা সলভ করো, দেয়ারফর আই ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 3, 4 আর 3 7 আর 2 মানে 5 অ্যাম্পিয়ার। তাহলে অ্যান্সার হলো আমাদের কত না 5 অ্যাম্পিয়ার। তো এই ধরনের ছোট ছোট কোশ্চেন আমাদের কিন্তু এইচএসে আসতে পারে, বুঝে গেছো? আচ্ছা, তো আর একটা সার্কিট দেখা যাক আমাদের। এটা সবাই ট্রাই করো। এবার একটু আলাদা, এখানে দেওয়া আছে 20 ভোল্ট, এখানে দেওয়া আছে 5 ভোল্ট। আচ্ছা, এখানে দেওয়া আছে 2 ওহম, এখানে দেওয়া আছে 4 ওহম, আর নিচেরটায় দেওয়া আছে, আচ্ছা এখান থেকে একটা সুইচ আছে, এটা আর্থিং করে দেওয়া আছে, তো এটা হচ্ছে সুইচ এস। তো আমাদের বলছে কি না, আমাদের বলছে যখন সুইচ অফ করা হবে সেই সময়, এখান থেকে ধরো আই কারেন্ট যাচ্ছে, সেই সময় এটা অ্যাম্পিয়ার ওহম দিয়ে দিই, ধরো 2 ওহম, সেই সময় 2 ওহম রোধের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট পাস হবে, কত পরিমাণ তড়িৎ প্রবাহ হবে, এইটা আমাদের বার করতে হবে। খুব ইম্পর্টেন্ট টাইপ, এই ধরনের অঙ্ক পরীক্ষায় খুব আসে। কি বলছে, যখন সুইচ অফ করা হবে, মানে সুইচটা যখন বন্ধ করা হবে সেই সময় এই 2 ওহমের মধ্যে দিয়ে কতটা পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা প্রত্যেকে জানি যে সুইচটা বন্ধ করব। তাহলে সুইচ বন্ধ করার রুলস কি না, এই যে দুটো প্রান্ত দেখছো যেখানে খোলা, সেখান থেকে আমরা এইভাবে অ্যারো সাইন দিয়ে এইভাবে করে দেবো, মানে এটা আমাদের সুইচটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা এখানে আমাদের কারশফের সূত্র প্রয়োগ করার চেষ্টা করতে হবে, দেখা যাক।
আচ্ছা দেখো আমি এখান থেকে এই যে এখান থেকে আমি পাঠাচ্ছি আই পরিমাণ, ধরো I1 পরিমাণ কারেন্ট পাঠালাম, ঠিক আছে। তাহলে এই I1 পরিমাণ কারেন্ট পাঠালে ধরো এর মধ্যে থেকে পাঠাচ্ছি আমি, এখানে I1 গেলে এখান থেকে ধরো যাচ্ছে I2, এখান থেকে পাঠাচ্ছি ধরো I2, এখান থেকে পাঠাচ্ছি I1, এখান থেকে পাঠাচ্ছি ধরো I2। তাহলে দেখো এটা কি পয়েন্ট আছে, আমাদের তিনটে তার একসাথে মিলিত হয়েছে, তার মানে এটা আমাদের জাংশন পয়েন্ট। তাহলে এই জাংশন পয়েন্টের রেসপেক্টে দেখো I1 ঢুকছে, I2 ঢুকছে, তাহলে 2 ওহম কারেন্টের মধ্যে দিয়ে কী যাবে না, দ্যাট ইজ I1 প্লাস I2। আমি এইটাকে ধরে নিলাম I3 ধরতেই পারি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, KCL এর সূত্র প্রয়োগ করে, KCL সূত্র প্রয়োগ করে কি লিখতে পারি না, I1 প্লাস I2 ইকুয়াল টু I3 লিখতে পারি। কারণ এই যে আমি এই মাত্র বললাম যে KCL এর সূত্র মানে কি, জাংশন পয়েন্টের এক্সপেক্টে যে পরিমাণ কারেন্ট ঢুকবে, কত ঢুকছে I1, এই দিক থেকে I2, তাহলে I1 প্লাস I2 এদের সমষ্টি। আর যে পরিমাণ কারেন্ট বেরিয়ে যাচ্ছে, কত পরিমাণ কারেন্ট বেরিয়ে গেল, আমি I1 প্লাস I2 ওটাকে I3 ধরে নিয়েছি, তাই I3, বোঝা গেল। আচ্ছা এইবার আমাদের বের করতে হবে কারেন্টের পরিমাণটা। কি করে বার করব, দেখো সবাই A পয়েন্ট আমাদের ভোল্টেজ দিয়ে দিয়েছে আর B পয়েন্টের ভোল্টেজ দিয়ে দিয়েছে 20 ভোল্ট, আর B পয়েন্টের ভোল্টেজ দিয়েছে 5 ভোল্ট। তো এটা আমাদের, আর দেখো এসে সুইচের নিচে আর্থিং করা, আর্থিং মানে তোমরা সবাই জানি যে এটা কত না 0 ভোল্ট, এটা কত হবে 0 ভোল্ট, ঠিক আছে। আমি এই পয়েন্টের ভোল্টেজটা আমরা জানা নেই, আমি ধরে নিলাম সাপোজ দ্যাট ইজ ভোল্টেজ X, আমি এটা ধরে নিলাম যে এই জাংশন পয়েন্টের ভোল্টেজ হলো X। তাহলে আমরা একটা সূত্র জানি, ওহমের সূত্র, যে কারেন্ট ইকুয়াল টু I ইকুয়াল টু কী জানি না V/R। অ্যাকচুয়ালি V/R না, ওটা হয় ডেল্টা V/R, মানে কারেন্ট I ইকুয়াল টু কী ফর্মুলাটা হয়, ডেল্টা V/R, মানে বিভব প্রভেদ বাই রেজিস্ট্যান্স। ডেল্টা V/R। তো এই সূত্রটাই আমরা কিন্তু প্রয়োগ করব। তাহলে I1 এর মধ্যে কী হবে সূত্রটা, দেখো 20 বা কারেন্ট কোথা থেকে যাচ্ছে না 20 ভোল্ট, তার মানে এই জায়গাটা বেশি, তাহলে কী হবে 20 মাইনাস X বাই কী হবে বিভব প্রভেদ V2 মাইনাস V1, V2 মাইনাস V1 হলো বাই কত হবে, বলো 2 ওহম কারেন্ট রেজিস্ট্যান্স, তাহলে 2 প্লাস, বোঝা গেল। এবার এটা করো I2 করো, I2 দেখো 5 ভোল্টের দিয়ে কারেন্ট আসছে, তার মানে 5 ভোল্টটা বেশি, তার মানে কী হবে 5 মাইনাস X বাই কত হবে 4। আশা করি বোঝা গেল। দেখো ফর্মুলাটা দেখো, ডেল্টা ভি মানে কি, আরেকটু যদি আমি এখানে ভেঙে লিখি V2 মাইনাস V1, ডেল্টা কথাটা ব্যবহারই হয় পার্থক্য বোঝানোর জন্য। তাহলে V2 মাইনাস V1, তাহলে V2 কত এখানে দেখো 20 মাইনাস X, তাহলে বাই 2, আর I2 কত দেখো 5 মাইনাস X বাই 4, কারণ 4 ওহম রোধ, আর মানে রোধ বোঝায় জানো। এবার I3 কোনটা, যেটা সুইচের মধ্যে দিয়ে গেছে কারেন্টটা, এবং তার এক্সপেক্টেড রেজিস্ট্যান্স কত আছে 2 ওহম, ভোল্টেজ কত X, আর এটা 0, তাহলে কী হবে X মাইনাস 0 বাই কত 2, বোঝা গেছে। তো এটা আমাদের সলভ করলে আমরা পেয়ে যাব। তাহলে কত হবে X এর মানটা বের করো। তাহলে এখান থেকে হচ্ছে কত না, এখান থেকে 4 লসাগু কাটছে, তাহলে কত হচ্ছে 40 মাইনাস 2X প্লাস 5 মাইনাস X, দ্যাট ইজ ইকুয়াল টু X বাই 2। তাহলে 2 দিয়ে 4 কেটে দাও, তাহলে কত হচ্ছে আমাদের এখানে 2X ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 40 প্লাস 45, আর এইদিকে হচ্ছে কত 3X, তাহলে 45 মাইনাস 3X, তার মানে এখান থেকে কত আসছে 5X ইকুয়াল টু কত না 45, তাহলে X ইকুয়াল টু কত আসছে না 9, তাহলে X ইকুয়াল টু কত হচ্ছে 9, তাহলে সুতরাং X এর মান কত 9 ভোল্ট। তাহলে জাংশন পয়েন্টের ভোল্টেজ কত 9 ভোল্ট। আমাদের কিন্তু পরীক্ষায় এরকমও প্রশ্ন আসতে পারে যে জাংশন পয়েন্টের ভোল্টেজের পরিমাণ কত, তাহলে আমরা লিখবো সেই সময় 9 ভোল্ট, কিন্তু আমাকে কোশ্চেনটা চেয়েছে যে 2 ওহমের মধ্যে দিয়ে কতটা কারেন্ট পাস হচ্ছে, দ্যাট মিনস I3, তাহলে I3 মানে কত হবে দেখো, তাহলে I3 মানে কত হচ্ছে, তাহলে I3 ইকুয়াল টু কী হয়, আমরা ফর্মুলা জেনেছি কারেন্ট ইকুয়াল টু হয় ভোল্টেজ বাই কী হয়, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, তাহলে ভোল্টেজ কত X বাই 2, তার মানে X কত পেয়েছি আমরা 9, তাহলে 9/2, মানে দ্যাট ইজ অ্যান্সার ইজ 4.5 ভোল্ট। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে না, সরি ভোল্ট না অ্যাম্পিয়ার, তাহলে কত আসবে 9/2 অ্যাম্পিয়ার, মানে হচ্ছে 4.5 অ্যাম্পিয়ার।
এই হলো আমাদের কারেন্টের মান। তাহলে আমরা জেনারেলি বুঝলাম তাহলে দুটো টাইপের অঙ্ক, যে যদি আমাদের নর্মাল কোনো ভোল্টেজ দেওয়া না থাকে তাহলে নর্মাল আমরা ডিরেক্ট যে পরিমাণ কারেন্ট ঢুকছে আর যে পরিমাণ কারেন্ট বেরিয়েছে সেই দিয়ে করে দিতে পারবো। আর যদি ভোল্টেজ দেওয়া থাকে তখন কিন্তু আমরা এই লটা অ্যাপ্লাই করতে হবে আমাদের। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, যারা দর্শক বন্ধুরা রয়েছেন, যারা এই মুহূর্তে দেখছেন আমাদের এই অনুষ্ঠান, তারা কিন্তু সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন যদি এই সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকে। স্যার, এরপর আমরা কোন ফর্মুলায় যাচ্ছি? আচ্ছা, এরপর আমাদের আছে কারশফ কিরচফ সেকেন্ড ল। কিরচফস সেকেন্ড ল। সেকেন্ড ল। কিরচফ সেকেন্ড ল বা কারশফের দ্বিতীয় সূত্র। কারশফের দ্বিতীয় সূত্র। কারশফের দ্বিতীয় সূত্র। এই সূত্রটার আর একটা নাম আছে, এটাকে বলা হয় লুপ ল। এবং এই সূত্রটা একটা জিনিস মনে রাখতে হবে, এই সূত্রটা একটা মাত্র প্রথম কন্ডিশন হচ্ছে ক্লোজড লুপ হলেই হবে, না হলে প্রযোজ্য হবে না। ক্লোজড লুপ, এইটা আমাদের মাথায় রাখতে হবে। এই সূত্রটা একমাত্র ক্লোজ লুপ হলেই হবে। তো এই সূত্রটা কি আমাদের একটু দেখা যাক। এই সূত্রটা বলছে যে ধরো এমন একটা সার্কিট আছে, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে? আচ্ছা, ধরো এবার সার্কিটটা দেখো পুরোটাই ক্লোজড। এবার তুমি একটা পাথ তোমাকে নিয়ে নিতে হবে। ধরো তুমি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, আবার এতে ফিরে এলে। তার মানে কি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। এইটা মানে হচ্ছে ক্লোজড। অনেকে এই জায়গাটা গন্ডগোল করে দেয়, এ বি সি ডি করে ছেড়ে দেয়। ক্লোজড মানে হচ্ছে এ বি সি ডি এ, মানে যেখানে স্টার্ট করেছো আবার তোমাকে সেখানেই ফিরে আসতে হবে। এটাই মানে হচ্ছে ক্লোজড কথাটার মানে। তো আমাকে এইখানেই বলেছে কারশফের সেকেন্ড সূত্র লাগাতে হবে না ক্লোজ লুপের ক্ষেত্রে, মানে লুপ ল। তো এইটাই জিনিসটা কি, আমরা একটু সূত্রটা আগে দেখে নিই। তাহলে সূত্রটা কি বলা হচ্ছে না, সূত্রটা বলা হচ্ছে সামেশন অফ ডেল্টা ভি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। সামেশন অফ ডেল্টা ভি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, মানে একটা লুপের মধ্যে যতটা পরিমাণ যা ভোল্টেজ থাকবে তাদের সমষ্টি। ধরো তোমাদের যদি আমি একটা এ বলি, একটা সার্কিট দিই, ধরো এটা R1, এটা R2, এটা হচ্ছে V1, এটা ভোল্টেজ V2, আর এটা ধরো ভোল্টেজ V। তোমাদের এটা বলা হলো, তাহলে আমাদের কি হবে, নেজেল বলেইছে দেখো ডেল্টা ভি ইকুয়াল টু জিরো, ভালো করে বুঝবে। তাহলে এইটা যদি এটা ভোল্টেজ কতটা ভি, আমাদের ব্যাটারি, আমরা সবাই জানি ব্যাটারি থেকে কারেন্ট কী হয়, গেইন হয়, তার মানে কি এর ভোল্টেজটা বেশি। আর V1 এর ভোল্টেজটা কি কম, কেন ভোল্টেজ ড্রপ হচ্ছে, আমরা প্রত্যেকে জানি যে রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ সেখানে ভোল্টেজ ড্রপ হয়। তাহলে V মাইনাস V1 মাইনাস V2 দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। দেখো তো সূত্রটা খাটলো কিনা। আমাকে এখানে বলাই হয়েছিল সামেশন ডেল্টা ভি ইকুয়াল টু জিরো, মানে সামেশন মানে কি যোগফল। এবার মাইনাস কেন হলো, আমি এই যে বললাম রেজিস্ট্যান্সের মধ্যে যখন ভোল্টেজ যায় তখন সেখানে ভোল্টেজ ড্রপ হয়, এবার ভোল্টেজ ড্রপের জন্য এখানে মাইনাস বোঝাচ্ছে। তাহলে আমরা জানি ব্যাটারির মধ্যে দিয়ে ভোল্টেজ গেইন হয়, তাহলে ভি মাইনাস V1 মাইনাস V2 ইকুয়াল টু জিরো। তার মানে এখান থেকে লিখতে পারি কি ভি ইকুয়াল টু V1 প্লাস V2। তাহলে এটাও আমাদের হতে পারে। এমনি এখানেও একটা জিনিস দেখা যাচ্ছে যে সেল ডিভিশনে এই দুটো প্যারালই আছে, তাহলে প্যারাল থাকলে V1 প্লাস V2 হয়ে যাবে, সরি সিরিজ আছে, তাহলে V ইকুয়াল টু V1 প্লাস V2 হয়ে যাবে। তো এটাও আমরা এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি। তাহলে কারশফের সে প্রথম সূত্র কী বলছে আমরা একটু দেখে নিই। তাহলে আমাদের এটা গাণিতিক রূপটা বোঝা গেল কারশফের প্রথম সূত্রের। তো কি লিখবো, তাহলে লিখবো হচ্ছে
কোনো বদ্ধ বর্তনীর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ ও রোধ থাকে তাদের গুণফলের সমষ্টি সর্বদা শূন্য হয়। মানে সামেশন অফ IR ইকুয়াল টু 0। দেখো কোনো বদ্ধ বর্তনীর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ রোধ থাকে, তাহলে IR আছে ধরো, তাদের গুণফলের সমষ্টি, তাহলে তাদের গুণফল কী হবে না IR, তাদের সমষ্টি মানে তোমরা এখান থেকে লিখতে পারো I1 R1 প্লাস I2 R2 প্লাস I3 R3, এইভাবে দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটা সমষ্টি শূন্য হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা আমাদের গেল। তাহলে আমাদের একটু সার্কিটটা বোঝা যাক, সার্কিট দিয়ে কী করে এটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে দিই, কারশফের দ্বিতীয় সূত্রটা তো লিখতেই দেয়, তার সাথে আরেকটা সূত্র এর সাথে দেয় যে কারশফের দ্বিতীয় সূত্র কোন সংরক্ষণ নীতি মেনে চলে। না, কারশফের দ্বিতীয় সূত্র মেনে চলে হচ্ছে আমাদের না শক্তির সংরক্ষণ নীতি। কি মেনে চলে? শক্তির সংরক্ষণ নীতি। শক্তির সংরক্ষণ নীতি কি মেনে চলে? শক্তির সংরক্ষণ নীতি, কনজারভেশন অফ এনার্জি, এটা মেনে চলে। তো এটা এবার কথাটা হচ্ছে, এটা যে মেনে চলছে এটা কেন মানছে? আমাদের মনে হতো একটা প্রশ্ন আজ জাগতে পারে যে কেন শক্তি সংরক্ষণ নীতি মেনে চলছে। দেখো তোমাদের আমি সূত্রটা বলেছি যে সামেশন অফ ডেল্টা ভি ইকুয়াল টু 0, এটা আমরা তোমাদের বলেছি। তাহলে ডেল্টা ভি, এইমাত্র একটা সার্কিট আমি ড্র করেছিলাম, এরকম একটা সার্কিট ছিল, এটার ভোল্টেজ V1, এটার ভোল্টেজ V, এটার V। তাহলে এখান থেকে আমরা কি লিখেছিলাম? V ইকুয়াল টু V1 প্লাস V2, এটা আমরা লিখেছিলাম। তো এবার প্রত্যেকে দেখো, তাহলে V মানে কি? আমরা কিন্তু V মানে জানি হচ্ছে ওয়ার্ক ডান বাই কি জানি না চার্জ, এক্সটার্নাল চার্জ কিউ। তাহলে এখানে এই যে ভিটা, এই ভিটা কার ভি? না এখানে দেখো একটা ব্যাটারি ছিল তোমাদের, এখানে একটা ব্যাটারি ছিল, এটা এর ভি ব্যাটারি ই, তার মানে এটা আমি দিয়ে দিলাম WE। এই V1টা কার ভোল্টেজ? না এটা এই রেজিস্ট্যান্সটার ভোল্টেজ, এটা R1 ছিল, তাহলে এটা হয়ে যাবে WR1 বাই কিউ প্লাস এটা কি হয়ে যাবে WR2 বাই কিউ। তাহলে দেখো কিউ সব কেটে যাচ্ছে নিচে, তাহলে WE ইকুয়াল টু WR1 প্লাস WR2। তার মানে কী হচ্ছে না টোটাল ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ডান বিটুইন এনি অফ দ্য রেজিস্ট্যান্স। দেখো দুখানা রেজিস্ট্যান্স আছে এখানে R1 R2, তাহলে এই দুটো রেজিস্ট্যান্সের জন্য যে ওয়ার্ক ডান তাদের যে সমষ্টি হচ্ছে কি না ব্যাটারির দ্বারা যে ওয়ার্ক ডান তাদের সমষ্টি সমান হচ্ছে। এবার আমরা ওয়ার্ক ডান মানে কি জানি? W ইকুয়াল টু কি জানি? আমরা ওয়ার্ক ডান মানে W ইকুয়াল টু এক্সটার্নাল ওয়ার্ক ডান, এটা কি বলে অ্যাকচুয়ালি এক্সটার্নাল ওয়ার্ক ডান মানে বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য। তাহলে ওয়ার্ক ডান, এক্সটার্নাল ওয়ার্ক ডান WEXT বলে দেখে, বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য ইকুয়াল টু কি জানি? ডেল্টা ইউ, মানে শক্তির পরিবর্তন ডেল্টা ইউ। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? WE, তাহলে WE এর জায়গায় কি লিখতে পারবো? তাহলে WE এর জায়গায় লিখতে পারি ডেল্টা ইউ ব্যাটারি ইকুয়াল টু ডেল্টা ইউ R1 প্লাস ডেল্টা ইউ R2। দেখো তো মিলল কিনা আমার কথাটা, যে শক্তি সংরক্ষণ নীতি মেনে চলছে। দেখো শক্তি সংরক্ষণ নীতি এটা মেনে চলেছে। কেন? কারণ যে পরিমাণ শক্তি ব্যাটারি থেকে যাচ্ছে, দেখো সেই পরিমাণ শক্তি কিন্তু দুটো রেজিস্ট্যান্সের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। দেখো এইটা প্লাস এইটা, তাহলে আমাদের ঠিকই আছে। তাহলে কারশফের দ্বিতীয় সূত্র কার সূত্র মেনে চলে? না শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে। তাহলে এটা আমাদের বোঝা গেল। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে আমাদের কারশফের সূত্র সার্কিটে প্রয়োগ করার আগে আমাদের কিছু নিয়ম জানতে হবে। যে নিয়মটা কি? জেনারেলি এই জায়গাটা সবার মানে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের মনে একটা থাকে যে কারশফের সূত্র আমরা করব কি করে। হয়তো অনেক বইতে নানা রকমভাবে লেখা থাকে, কিন্তু কথাটা হচ্ছে দেখো তো তোমাদের যদি আমি কিছুভাবে হেল্প করতে পারি আমার নিজস্ব কিছু জিনিস দিয়ে, দেখা যাক সেটা।
আচ্ছা, প্রথমে আমরা যেটা জানতে হবে আমাদের পোটেনশিয়াল ড্রপ বা গেইন, এটা আমাদের জানতে হবে। পোটেনশিয়াল ড্রপ বা গেইন, পোটেনশিয়াল ড্রপ বা গেইন মানে পোটেনশিয়াল মানে কি বিভব, potential gain or drop। তাহলে মানে কি বিভব গেন মানে কি, গেন মানে বৃদ্ধি, বিভব বৃদ্ধি পাচ্ছে, অথবা ড্রপ মানে কি হ্রাস পাচ্ছে। এইটা আমাদের সম্বন্ধে একটু জানতে হবে। তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা জানার আগে আমাদের ফার্স্ট যে নিয়মটা জানতে হবে, 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে একটা আগে পাথ তোমাকে চুজ করে নিতে হবে। পাথ কি করতে হবে, চুজ করতে হবে, পাথ চুজ করতে হবে যে কোনোভাবে। তুমি অ্যান্টি ক্লকওয়াইজও করতে পারো, আবার ক্লকওয়াইজও করতে পারো। তাহলে প্রথম আমাদের যেটা করতে হবে কি, একটা পাথ চুজ করতে হবে। পাথ মানে কি, পাথ মানে যে কোনো একটা পথ সার্কিটের, ধরো এটা একটা সার্কিট দিয়েছে তোমাকে, তুমি এইভাবেও যেতে পারো, আবার উল্টো দিকেও যেতে পারো, তোমার ব্যাপার। মানে তুমি এই দিকেও যেতে পারো, মানে ক্লকওয়াইজও যেতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজও যেতে পারো। ঠিক আছে, তাহলে তোমাকে ফার্স্ট কাজ কী করতে হবে না, একটা পাথ চুজ করে নিতে হবে। নেক্সট কী করতে হবে না, আমাকে একটা জিনিস দেখতে হবে। দেখো, ধরো এটা রেজিস্ট্যান্স, এটা ধরো রেজিস্ট্যান্সের ধরো এটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, ধরো আর কারেন্ট দেওয়া আছে আই, ধরো এটা রেজিস্ট্যান্স। এবার তোমাকে আমি কি বলেছি, পাথ চুজ করতে হবে। তাহলে পাথ চুজ করো, তুমি ধরো যেদিকে কারেন্ট যাচ্ছে তুমি সেই দিকেই যাচ্ছ, যেদিকে কারেন্ট যাচ্ছে তুমি কোন দিকে যাচ্ছ, ঠিক সেই দিকেই যাচ্ছ। মানে কি কারেন্টের যেদিকের অভিমুখ তোমার অভিমুখও কিন্তু একই দিকে। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে ভোল্টেজ মানে ডেল্টা ভি, এটা কি হবে, পজিটিভ না নেগেটিভ, এটা হবে সবসময় নেগেটিভ, মানে -IR। ঠিক আছে, তাহলে একটা কথা তোমাদের ফার্স্ট নিয়ম মনে রাখতে হবে, কারেন্ট যেদিকে যাবে পাথও যদি সেই দিকে থাকে, তাহলে V = -IR হবে কিন্তু। আর ঠিক এর যদি উল্টোটা হয়, ধরো কারেন্ট যাচ্ছে এই দিকে, তুমি যাচ্ছ উল্টো দিকে, এটা আর এটা আই, কারেন্ট যাচ্ছে কোন দিকে না এই দিকে, তুমি যাচ্ছ উল্টো দিকে, তাহলে সেক্ষেত্রে ডেল্টা ভি কী হবে, +IR। এইটা প্রথমে আমাদের সার্কিটের প্রথম জিনিস, এইটা মাথায় রাখতে হবে যে কারেন্ট যেদিকে যাবে তার ঠিক সেই দিকে তুমি যদি যাও তাহলে -IR, কারেন্ট যেদিকে যাবে তার ঠিক বিপরীত দিকে যাও তাহলে সেটা +IR। এটা গেল আমাদের রেজিস্ট্যান্সের সাপেক্ষে। এবার ব্যাটারিতে যাই আমরা, ব্যাটারির জিনিসটা কি হবে, তাহলে ব্যাটারি কী হবে, ধরো এটা ব্যাটারি আঁকছি আমি, এটা ধরো একটা ব্যাটারি, ধরো আমরা জানি কি পজিটিভ নেগেটিভ কারেন্ট যায়, তাহলে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, ধরো এটা যাচ্ছে, তুমি কোন দিকে যাবে, তুমি যেদিকে খুশি যেতে পারো, তুমি নেগেটিভ পজিটিভ যেতে পারো এইদিকে। আমি ধরো ব্যাটারি কারেন্টের দিকেই যাচ্ছি, ধরো আমি এটা পাতটা চুজ করে নিলাম এই দিকে, যেদিকে কারেন্ট যাচ্ছে আমিও কিন্তু সেই দিকেই যাচ্ছি। তাহলে কি হবে, তাহলে এক্ষেত্রে আচ্ছা ব্যাটারির আমরা কি জানি ভোল্টেজ ই দিয়ে ডিনোট করে, তাহলে এক্ষেত্রে ডেল্টা ভি কী হবে, +E হবে। তার মানে একটা কথা মাথায় রাখতে হবে, ব্যাটারির জন্য যেদিকে কারেন্ট যাবে সেই দিকেই যদি আমি যাই তাহলে কিন্তু সেক্ষেত্রে ব্যাটারির ভোল্টেজটা প্লাস হবে। আর ঠিক যদি এর উল্টোটা হয়, ধরো কারেন্ট যেদিকে যাচ্ছে তুমি উল্টো দিকে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে কি হবে, ব্যাটারি -E হবে। তাহলে এই চারটে প্রসিডিওর তোমাদের মাথায় রাখতে হবে। রেজিস্ট্যান্সের কারেন্ট যেদিকে যাবে তার ঠিক তুমি যদি সেই দিকে যাও তাহলে -IR, তো কারেন্ট যেদিকে যাবে তার উল্টো দিকে যাও তাহলে +IR। ব্যাটারির ক্ষেত্রে কারেন্ট যেদিকে যাবে সেই দিকেই তুমি যাও তাহলে +E, ব্যাটারির ক্ষেত্রে কারেন্ট যেদিকে যাবে তার উল্টো দিকে যাও তাহলে -E। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এবার আমরা একটু অঙ্ক দেখা যাক। তাহলে এইগুলো একটু অঙ্কর মাধ্যমে দেখা গেলে আমাদের জিনিসটা একটু সহজ সরল হয়ে যাবে ব্যাপারটা। ধরো এটা অঙ্ক দিয়েছে, একটা ব্যাটারি দিয়ে দিয়েছে, একটা রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে দুটো, এটা 2 ওহম, এটা দিয়ে দিয়েছে আমাকে 1 ওহম, আর ব্যাটারি দিয়ে দিয়েছে এটা 6 ভোল্ট। ঠিক আছে, আমাকে বলছে না 2 ওহম ও 1 ওহমের মধ্যে দিয়ে
মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত, তড়িৎ প্রবাহের মান কত, তড়িৎ প্রবাহের মান কত, ঠিক আছে, আমাকে এটা চাইছে। 2 ওহম ও 1 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান কত, তাহলে এটা আমাদের চাইছে। তাহলে এটা আমরা কি করে বার করব? না দেখো, যখনই তড়িৎ প্রবাহের মান চাবে কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, তখনই কিন্তু আমাদের মাথায় চলে আসা উচিত এখানে তাহলে কেভিএল এর সূত্র লাগাবো। কেভিএল মানে কিরচফ ভোল্টেজ ল। আমরা এই যে সূত্রটা পড়লাম লুপ ল, কারশফের দ্বিতীয় সূত্র, এর আরেকটা নাম হচ্ছে কারশফ ভোল্টেজ ল, মানে কেভিএল। এই সূত্রটা আমরা কাজ করাবো। কখন কাজ করাবো? যখন আমাদের বলবে কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণ কত। তার জন্য আমাদের ফার্স্ট কী করতে হবে? কারেন্টটা দেখে নিতে হবে। কারেন্ট কোন দিকে যাচ্ছে? এই দিকে, প্লাস থেকে শুরু হচ্ছে, যাচ্ছে আই আই আই, দেখো গেল, প্লাস থেকে শুরু হয়ে মাইনাসে ঢুকে গেল, ঠিক আছে। নেক্সট তোমাদের কি করতে হবে? আমি এইমাত্র বললাম একটা যে কোনো পাথ তোমাদের বার করতে হবে। তুমি সেটা ক্লকওয়াইজে যেতে পারো, সেটা তুমি অ্যান্টি ক্লকওয়াইজে যেতে পারো। ধরো আমি এইভাবে যাচ্ছি, মানে এইভাবে, এই আমি চুজ করে নিলাম, ঠিক আছে। দেখো জিনিসটা বোঝা গেল। প্রথমে কারেন্ট আমি করে নিলাম, চুজ করে নিলাম, তারপরে আমি পাথ চুজ করে নিলাম, ঠিক আছে। এবার আমরা কেভিএল এর সূত্র লাগাবো। কেভিএল এর সূত্র কি বলে? না সামেশন অফ ডেল্টা ভি ইকুয়াল টু 0। আচ্ছা, প্রথমে আমি ব্যাটারির জন্য আসি। দেখো ব্যাটারির ক্ষেত্রে কি হচ্ছে, সব ভালো করে বোঝো। ব্যাটারির জন্য কি হচ্ছে, আমরা কিন্তু নেগেটিভ থেকে ঢুকছি, নেগেটিভ থেকে ঢুকছি, আমরা কিন্তু পজিটিভ থেকে ঢুকছি না, আমরা কিন্তু নেগেটিভ থেকে এইভাবে যাচ্ছি, এইভাবে জিনিসটা। তাহলে আমরা কিভাবে ঢুকছি? এইভাবে। তাহলে আমরা কারেন্ট কোন দিকে যাচ্ছে? এই দিকে, আর আমরাও যাচ্ছি কিন্তু একই দিকে। তাহলে কারেন্ট যেদিকে যাচ্ছে আমরাও কিন্তু সেদিকে যাচ্ছি। তাহলে মানে এখানে আমাদের কি হতে পারে? এখানে আমাদের তার মানে এখানে হবে +6 ভোল্ট। কী হবে? না +6 ভোল্ট, ঠিক আছে। কারণ কারেন্টে যেদিকে যাচ্ছে আমরাও কিন্তু সেই দিকে যাচ্ছি, তাহলে হয়ে গেল +6 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যাও আই এর ক্ষেত্রে। দেখো এই তারের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, তার মানে এখান থেকে কোনো হবে না, আমাদের এটা 0। আবার চলে যাও 2 ওহমে, তাহলে 2 ওহমে কারেন্ট কোন দিকে যাচ্ছে? এই দিকে, আমরাও যাচ্ছি কিন্তু একই দিকে। তাহলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি আর যেদিকে আমরা যাব সেই দিকেই যদি যাই তাহলে মাইনাস, তাহলে মাইনাস কী হবে? 2i, মাইনাস কী হবে? 2i। আচ্ছা, যে এবার 1 ওহমের জন্য দেখো 1 ওহমে কারেন্টটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে, আমরাও কিন্তু নিচের দিকেই যাচ্ছি। অ্যারো সাইনটা লক্ষ্য করো, দেখো এই দিকে 1 ওহম যাচ্ছে, এই দিকেও আমরা যাচ্ছি, তাহলে এখানে কি হবে? -i। বোঝা গেল? দ্যাট ইজ ইকুয়াল টু কী হবে? না 0। আমরা এই যে ফর্মুলার সামেশন অফ ডেল্টা ভি ইকুয়াল টু 0। দেখো আবার আরেকবার বোঝাচ্ছি। দেখো যেদিকে 6 ব্যাটারির যেদিকে যাচ্ছে কারেন্ট সেই দিকেই আমরা যাচ্ছি, তাহলে +6 হয়ে গেল। তারপরে দেখো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কোন দিকে যাচ্ছি? যেদিকে, আমরাও কিন্তু সেই দিকেই যাচ্ছি। তাই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যে একই দিকে গেলে মাইনাস হয়, তাহলে মাইনাস হয়েছে। দেখো এইটাও তাই, 1 ওহম রেজিস্ট্যান্সের জন্য দেখো যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকেই আমরা যাচ্ছি, তাহলে এটাও -i, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে কী হলো? এখান থেকে আমাদের কত পেলাম? 6 ভোল্ট ইকুয়াল টু 3i, ঠিক আছে। তাহলে আমাদের তাহলে কত হচ্ছে? কি ছিল আমাদের? 6 - 2i - i ইকুয়াল টু 0। তাহলে 6 ইকুয়াল টু 3i, তাহলে i ইকুয়াল টু কত হলো? না 2 অ্যাম্পিয়ার। তাহলে i এর কত হলো? না 2 অ্যাম্পিয়ার। এইভাবে আমাদের কিন্তু কারশফের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে একটা কথা আমাদের মাথায় রেখে দিতে হবে যে যখন তড়িৎ প্রবাহ বার করতে দেবে, ঠিক সেখান থেকে আমরা আগে কারেন্টের মেজারমেন্টটা করে নেবো। তারপর তোমার ব্যাপার, তুমি ক্লকওয়াইজে যেতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজে যেতে পারো, তুমি যেভাবে যাবে তোমার ব্যাপার, কিন্তু লাস্টে কিন্তু অ্যান্সার সবারই একই বেরাবে। তাই জন্য কোনো ব্যাপার নেই, যে যেভাবে খুশি যেতে পারো। তো আর একটা অঙ্ক দেখা যাক আমাদের। ধরো একটা অঙ্ক দিয়েছে, ধরো একটা অঙ্ক দিয়েছে। ধরো এবার দুটো ব্যাটারি দেওয়া আছে। ধরো এই ব্যাটারির ভোল্টেজ দেওয়া আছে, এই ব্যাটারির ভোল্টেজ দেওয়া আছে 3 ভোল্ট, এটার দেওয়া আছে ধরো 9 ভোল্ট। এগুলো তোমাদের পরীক্ষায় বলে দেওয়া থাকবে। ধরো এখানে বলা আছে 1 ওহম, এটাই বলা আছে 2 ওহম, এটাই বলা আছে 1 ওহম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এবার
আচ্ছা, এটাতেও বলা আছে 2 ওহম। ঠিক আছে, তোমাকে ফার্স্ট কি করতে হবে তোমাদের না, প্রথমে কারেন্টটা মেজারমেন্ট করে নিতে হবে। তোমাকে বলছে ফাইন দ্য কারেন্ট আই, এইখান থেকে মানে আয়ের পরিমাণটা তোমাদের বার করতে হবে। আয়ের মান কত? খুব আসে পরীক্ষায় এই অঙ্কগুলো, এইচএসে ছোটো ছোটো অঙ্ক 3 মার্কস থাকে। কী করে করবো আমরা এই অঙ্কগুলো? দেখো তোমাদের আই বলে দিয়েছে, তাহলে আই এখান থেকে যাচ্ছে, গেল, এখান থেকে গেল আই, এখান থেকে গেল, এখানে ঢুকে গেল, তাহলে আই, এই আই। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার আমাদের কি করতে হবে না, পাথ চুজ করতে হবে। কীভাবে পাথ চুজ করবো? যে তুমি ক্লক ওয়াইজে যেতে পারো, অ্যান্টি ক্লক ওয়াইজে যেতে পারো। আমি এইভাবে যাচ্ছি, এইভাবে যাবো মানে এই 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 এই। ঠিক আছে, তাহলে আমার আপনার পাথ চুজ করা হয়ে গেল। এবার কি করব আমরা? এবার আমরা কি করব? কোন সূত্র খাটাবো না কেবিএল না কেসিএল? অবশ্যই আমরা এখানে খাটাবো হচ্ছে কেভিএল, কারণ আমাদের সেই কারেন্টের মান বার করতে দিয়েছে। কার মধ্যে দিকে না 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। ঠিক আছে, তো তার জন্য আমাদের কি করতে হবে, আগে একটা লুপ চুজ করে নিতে হবে। তাহলে লুপের নাম দিয়ে দিই এ বি সি ডি। তাহলে কি লুপ না, এইভাবে লিখবো পরীক্ষার সময় খাতায়, এ বি সি ডি এ লুপের ক্ষেত্রে, এইভাবে লিখব লুপের ক্ষেত্রে, লিখলাম। এবার আমাদের কোথার থেকে কোন দিকে যেতে হবে সেটা প্রথমে আমরা 3 ভোল্ট ব্যাটারি, 3 ভোল্ট ব্যাটারির জন্য আসি। 3 ভোল্ট ব্যাটারি কোন দিকে যাচ্ছি দেখো ভালো করে, কারেন্ট যেদিকে যাচ্ছে দেখো ভালো করে, কারেন্ট যেদিকে যাচ্ছে আমরা কিন্তু ঠিক সেই দিকেই যাচ্ছি 3 ভোল্টের জন্য, নেগেটিভ টু পজিটিভ, তার মানে কী হবে, প্লাস হবে। ভোল্টেজ কিন্তু +3 ভোল্ট। আচ্ছা, ভোল্টেজটা লিখছি না, মান বের করছি যেহেতু, তাহলে এখানে হলো +3। আচ্ছা, এবার 2 ওহমের জন্য আসো। তাহলে 2 ওহমের কারেন্টটা যেদিকে হচ্ছে উপর দিকে যাচ্ছে, আমরাও কিন্তু উপর দিকেই যাচ্ছি, তাহলে কি হলো, মাইনাস হয়ে গেল, -2i। তাহলে বোঝা যাচ্ছে যেদিকে কারেন্ট সেই দিকে যদি রেজিস্ট্যান্সের দিক থাকে, মানে আমরা রেজিস্ট্যান্সের দিকে যাই, তাহলে মাইনাস হলো। এবার চলে আসো 1 ওহমের জন্য। 1 ওহমের কারেন্ট কোন দিকে যাচ্ছে, বি টু সি, ভালো করে দেখতে পাচ্ছ, আর আমরা অ্যারো সাইন দেখো বি টু সি এর দিকেই আছে, তাহলে মাইনাস হবে, কি হবে, -1 -1i, কারণ আমরা জানি ভি ইকুয়াল টু IR, সেইখানে হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, আবার চলে আসো 2 ওহমের দিকে। দেখো 2 ওহমের ক্ষেত্রে কী হচ্ছে, কারেন্ট নিচের দিকে নামছে, আমরাও কিন্তু সেম নিচের দিকে নামছি, তাহলে কী হবে, -2i। বোঝা যাচ্ছে? আচ্ছা, আবার দেখো, এইবার দেখো ব্যাপারটা, যেদিকে আমরা এবার দেখো আগেরটা ছিল কি, এবার একটা ব্যাপার আছে এখানে, একটু ভালো করে লক্ষ্য করবে দুটো, এখানে একটা ভোল্টেজ ছিল, এখানে একটা ভোল্টেজ ছিল। এই ভোল্টেজের ক্ষেত্রে আমি কিন্তু নেগেটিভ টু পজিটিভ যাচ্ছিলাম, নেগেটিভ টু পজিটিভ, দেখতে পেয়েছো? এটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল, এটা হায়ার পোটেনশিয়াল। তাহলে লোয়ার টু হায়ার গেলে দেখো প্লাস হচ্ছে, কিন্তু 9 ভোল্টের ক্ষেত্রে দেখো আমি হায়ার টু লোয়ার যাচ্ছি, বড়টাতে তো হায়ার ভোল্টেজ বলে, হায়ার টু লোয়ার যাচ্ছি, তাহলে এক্ষেত্রে কী হবে, মাইনাস হবে, তাহলে -9 ভোল্ট। বোঝা গেল? তাহলে ব্যাটারি ক্ষেত্রে এইভাবে তোমরা মনে রাখতে পারো, লোয়ার টু হায়ার গেলে প্লাস, হায়ার টু লোয়ার গেলে মাইনাস, এইভাবেও তোমরা মনে রাখতে পারো। দ্যাট ইজ ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, দেখো এবার আরেকবার আমি বলে দিচ্ছি, 3 ভোল্টের ক্ষেত্রে লোয়ার টু হায়ার গেলাম, তাহলে প্লাস হয়ে গেল, লোয়ার টু হায়ার। তারপরে দেখো 2 ওহমের ক্ষেত্রে কারেন্ট কোন দিকে যাচ্ছে, উপর দিকে, আমরাও কিন্তু উপর দিকে যাচ্ছি, -2i। 1 ওহমের ক্ষেত্রে 1 ওহম কোন দিকে যাচ্ছে, বি টু সি, আমরাও কিন্তু সেম ওই দিকেই যাচ্ছি, তাহলে কত হচ্ছে, -i। 2 ওহমের ক্ষেত্রে দেখো কারেন্ট নিচের দিকে নামছে, আমরাও কিন্তু নিচের দিকেই নামছি, তাহলে -2i। তারপরে দেখো 9 ভোল্ট এবার ব্যাটারি, হায়ার টু লোয়ার, আমরা কোন দিকে যাচ্ছি, হায়ার টু লোয়ার, তার জন্য মাইনাস। তাহলে এইভাবেও তোমরা মনে রাখতে পারো যে লোয়ার টু হায়ার গেলে কি হবে, ভি কি হবে, প্লাস পজিটিভ, আর হায়ার টু লোয়ার গেলে কি হবে, ভি কি হবে, নেগেটিভ। এইভাবেও তোমরা মনে রাখতে পারো, তোমাদের এতে সুবিধা হবে। তাহলে কত, আমাদের হাতে যেহেতু একদম সময় কম রয়েছে, আর 5 থেকে 6 মিনিট আমাদের হাতে রয়েছে, তাই স্বাভাবিকভাবে স্যার যেভাবে বোঝাচ্ছেন, যারা দর্শক বন্ধুরা রয়েছেন আশা করছি তারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন, এবং যদি কোথাও সমস্যা থেকে থাকে তো সেক্ষেত্রে আমাদের এই অনুষ্ঠান ইউটিউব, ফেসবুক, সেখানেও আপনারা দেখতে পাবেন, সেখানে একবার দেখে নেবেন। স্যার আমরা আবার আসবো পড়াশোনায়। আচ্ছা, তাহলে আমাদের কত হচ্ছে, তাহলে এখানে দেখো +3 -9 করলে এখানে আমাদের হয়ে যাচ্ছে -6, আর -2i -i মাইনাস, তার মানে এখান থেকে আমাদের কত দাঁড়িয়ে যাচ্ছে, এখানে 5i। ও আর একটা জিনিস দেখো এখানে ভালো করে, আর একটা তোমাদের রেজিস্ট্যান্স ছিল 1i, এখানে ছিল হচ্ছে মাইনাস, কত ছিল আমাদের, এটা -i -2i -9,
দেখো নিচে আর একটা রেজিস্ট্যান্স ছিল 1 ওহম, তাহলে 1 ওহমের রেজিস্ট্যান্স কোন দিকে যাচ্ছে, কারেন্ট এই দিকে যাচ্ছে, মানে D2A, দেখেছো? আর আমরা কোথায় যাচ্ছি, ঠিক সেম D2A যাচ্ছি, তার মানে এখানেও কী হবে, সেমভাবে -I হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। দেখো ভালো করে দেখে নাও, কটা রেজিস্ট্যান্স আছে, 1 2 3 4টে, 1 2 3 4 4টে রেজিস্ট্যান্স হলো, 2টো ব্যাটারি হলো, ঠিক আছে? তাহলে এবার আমাদের সলভ করো, কত হচ্ছে অ্যান্সার? তাহলে অ্যান্সার হচ্ছে +3 - a, দ্যাট ইজ 6, আর এই দিকে কত আসছে, 2I - I - 2I মানে 6I, তাহলে অ্যান্সার কত হচ্ছে 1 অ্যাম্পিয়ার। দেখো বোঝা গেল কিনা তোমাদের? তাহলে একটা কথা তোমাদের একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে যে ব্যাটারির ক্ষেত্রে লোয়ার টু হায়ার যদি আমি যাই, লোয়ার টু হায়ার, এবার আমি কিভাবে যাব সেটা আমার ব্যাপার, মানে তোমাদের ব্যাপার, তুমি ক্লকওয়াইজ যাবে না অ্যান্টি ক্লকওয়াইজ যাবে। তুমি যদি ক্লকওয়াইজ যেতে চাও তাহলে লোয়ার টু হায়ার যাচ্ছি, তাহলে লোয়ার টু হায়ার গেলে কী হবে, পজিটিভ ব্যাটারির জন্য, অনলি ফর ব্যাটারি, ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে লোয়ার টু হায়ার গেলে ব্যাটারির জন্য পজিটিভ, হায়ার টু লোয়ার গেলে ব্যাটারির জন্য নেগেটিভ। আর ঠিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও তাই, কারেন্ট যদি যেদিকে যাবে সেদিকে আমি যদি যাই তাহলে নেগেটিভ, কারেন্ট যেদিকে যাবে, ধরো কারেন্ট এই দিকে যাচ্ছে, আমিও সেম এই দিকে যাচ্ছি, তাহলে কি হবে সেক্ষেত্রে হবে নেগেটিভ, এইটা সবসময় মাথায় রাখবে। আর যেদিকে কারেন্ট যাবে তার উল্টো দিকে যদি আমি যাই তাহলে কিন্তু পজিটিভ, উল্টো কেস হয়, কারেন্ট যেদিকে যাবে তার উল্টো দিকে গেলে পজিটিভ, কারেন্ট যেদিকে যাবে সেদিকে আমি গেলে সেক্ষেত্রে নেগেটিভ। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার এই চ্যাপ্টারে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার একটু আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ। হুইস্টন ব্রিজ খুব ইম্পর্টেন্ট এইচএসের জন্য। হুইস্টন ব্রিজ, হুইস্টন ব্রিজ কি? হুইস্টন একজন বিজ্ঞানী, তিনি কি করলেন না, তিনি ভাবলেন যে অনেক জটিল জটিল কমপ্লেক্স সার্কিট থাকে, সেই সার্কিটকে কি করে সহজ করা যায়, যেমন একটা কমপ্লেক্স সার্কিট তিনি তৈরি করেছিলেন, তার জন্য তার নাম অনুসারে ব্রিজটার নাম হচ্ছিল হুইস্টন ব্রিজ। কীরকম সার্কিটটা? এটা হলো হুইস্টন ব্রিজের সার্কিট, যার এখানে এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, এটা R1, এটা R2, এটা R3, এটা R4, এটা হলো আমাদের হুইস্টন ব্রিজের সার্কিট। তো হুইস্টন ব্রিজের সার্কিটে এই কমপ্লেক্স সার্কিটটাকে বিজ্ঞানী হুইস্টন খুব সহজভাবে, খুব সহজ সরল ভাষায় আমাদের ক্যালকুলেশন, উনি বলেছিলেন যদি R1/R2 = R3/R4, মানে এই দুটো রেজিস্ট্যান্সের অনুপাত আর এই দুটো রেজিস্ট্যান্সের অনুপাত, বোঝা যাচ্ছে এই দুটো রেজিস্ট্যান্স আর এই দুটো রেজিস্ট্যান্স, এদের অনুপাত যদি সমান হয় তাহলে এই পয়েন্টটা ভালো করে দেখো, কোন পয়েন্টটা, সি আর ডি, এদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস হবে না, মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। এই কন্ডিশনটাকে বলা হয় নাল পয়েন্ট কন্ডিশন। নাল পয়েন্ট কি বলা হয়? নাল পয়েন্ট কন্ডিশন। তাহলে নাল পয়েন্ট কন্ডিশন কখন হয়? যখন হুইস্টন ব্রিজের শর্ত হয়। হুইস্টন ব্রিজের শর্তটা কি না, R1/R2 = R3/R4। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু এইচএসে খুব আসে পরীক্ষায়, যে হুইস্টন ব্রিজের শর্তটি লেখো। কি লিখবে? R1/R2 = R3/R4। তোমাদের দেখবে টেক্সট বুকে হয়তো P/Q = R/S দিয়ে করেছে, ওটাও তোমরা করতে পারো, যে P/Q = R/S, এটাও তোমরা কিন্তু করতে পারো। এটা হলো হুইস্টন ব্রিজ, এটা P, এটা Q, এটা হচ্ছে R, এটা হচ্ছে আমাদের S, তাহলে P/Q = R/S। আর একটা জিনিস দেখো, যখন এটার মধ্যে দিয়ে কারেন্ট পাস হচ্ছে না, স্যার আমাদের হাতে সময় একদম নেই, আমাদের শেষ করতে হবে অনুষ্ঠান। আচ্ছা, তো যারা দর্শক বন্ধুরা রয়েছেন, তো সেক্ষেত্রে তাদেরকে বলবো যে আজকের এই অনুষ্ঠান, আশা করছি তোমরা অনেক কিছু শিখেছো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ইউটিউব বা ফেসবুকে নজর রেখো, অবশ্যই নজর রেখো সিটিভিএনের পর্দায়, অবশ্যই নজর রেখো প্রত্যেক দিন ঠিক একই সময় এডুকেশন অনলাইন অনুষ্ঠানে। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।